নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক বিজয়রত্ন মজুমদার রচিত ক্ষুধা। সেদিন সকালে ক্যান্টনমেন্ট স্টেশনে একটি অভাবনীয় ঘটনা ঘটল। হরিবল্লভ গুহ একটি বন্ধুকে সি অফ করতে এসেছিলেন। লাহোর কলকাতার ডাকগাড়িটা সেই সময় এসে পড়ল। প্রথম শ্রেণীর কামরা থেকে যে সুদর্শন যুবা পুরুষটি নামলেন, হরিবল্লভ তাঁর পাইপ সংলগ্ন মুখের পানে মিনিটখানেক অভদ্রভাবে চেয়ে থেকেই হর্ষোৎফুল্ল কণ্ঠে বলে উঠলেন, এই পরিতোষ না? মাস্টারমশাই বলে যুবক পাইপটি সরিয়ে যেন অতি কষ্টে খানিকটা নত হবার চেষ্টা করতেই হরিবল্লভ বলে উঠলেন, থাক থাক বাবা, থাক, হয়েছে। আপনি বুড়ো হয়ে গেছেন কিন্তু, বলে পরিতোষ হাসল। বয়স তো বাড়ছে বাবা, তা এখানে বেড়াতে নাকি? পরিতোষ হেসে বলল, চাকুরি কুকুরি বৃত্তি, বেড়ায় দেশে দেশে, এ আপনারই কথা। তা আপনারও তাই বোধ হয়। হ্যাঁ, তা কোথায় থাকবে ঠিক করেছো বাবা? কিছুই ঠিক করিনি, টেলিগ্রাফে বদলি হয়ে আসতে হয়েছে 1 ঘন্টার মধ্যে। তাতে আর হয়েছে কি, চলো আমার বাড়িতেই চলো বাবা, পরে বাসা টাসা ঠিক হলে। হ্যাঁ, মন্দ কি, চলুন। ইত্যবসরে পরিতোষের বয় বেহারা প্রভৃতি তাঁর বিছানো সুটকেস, টুপির বাক্স এবং গল্ফের সরঞ্জাম ইত্যাদি নিয়ে সেখানে এসে দাঁড়ালো। দেখে হরিবল্লভ বললেন, হ্যাঁ হ্যাঁ, চলো বাবা চলো। তোমার বাবা মা ভাই বোনেরা? বাবা অনেক দিন গত হয়েছেন মাস্টারমশাই, আর মা তো ছেলেবেলাতেই, সে তো আপনি জানেন। পরিমল কলকাতাতেই আছে, হাইকোর্টে বেরুচ্ছে। আর কাবেরী তার স্বামীর সঙ্গে বিলেত বেড়াতে গেছিল, যুদ্ধের জন্য আটক পড়েছে, মাস 2 কোনো খবর পাওয়া যায়নি। আর নর্মদা আর সিন্ধু তাদের স্বামীদের সঙ্গে কলকাতাতেই আছে। বলতে বলতে সকলে প্ল্যাটফর্মের বাইরে এসে পড়লেন। হরিবল্লভের টাঙা ছিল, সেটাকে বিদায় দিয়ে একখানা মোটর ভাড়া করা হলো। গাড়িতে বসে পরিতোষ বলল, আপনি এখানে কতদিন আছেন মাস্টারমশাই? হ্যাঁ, তা বছর 10 হবে বই কি। হ্যাঁ, তা হবে। তার আগে লখনৌয়ে ছিলাম। তুমি এখন কোথা থেকে আসছো পরিতোষ? লাহোর থেকে। আর বলেন কেন, কাল সকাল 9টায় টেলিগ্রাম পেলুম, বেলা 10টার সময় রওনা হতে হলো। জিনিসপত্র, গাড়ি ফাড়ি সব সেখানে পড়ে। আগ্রায় তো দেখছি ঠান্ডা একটুও পড়েনি, লাহোরে এরই মধ্যে খুব শীত। থেমে পরিতোষ একটু কুণ্ঠার সঙ্গে বলল, এসবে মাস্টারমশাই কিছু মনে করছেন না তো? বলে সে পাইপটা দেখালো। হরিবল্লভ প্রবল বেগে মাথা নেড়ে বললেন, না না, মনে করবো কেন, মনে করবো কেন, তুমি খাও না বাবা। পরিতোষ পাইপটায় তামাক টিপে দেশলাই জেলে টানতে টানতে বলল, অনেককাল পরে দেখা, প্রায় 20 বছর। হ্যাঁ, তা হবে বই কি, ওই বিএ পাশ করার পর তো আর দেখা হয়নি। তবে শুনেছিলাম তুমি বিলেত গেছো। তা কতদিন ছিলে সেখানে? 5 বছর। সেই সময়ের মধ্যেই বাবা মারা গেলেন। পরিতোষ একটু পরে প্রশ্ন করল, তা প্রফেসরই ছাড়লেন কেন মাস্টারমশাই? ওই লাস্ট ওয়ারের সময় এটা পেয়ে গেলুম। আপনার মেয়ে কোথায়? ওই তার নামটা কি যেন, মাধুরী না? তার মা? মনে আছে? হরিবল্লভ হাসলেন, বললেন, বারাসাতে তার বিয়ে হয়েছে, সেইখানেই আছে। তার স্বামী উকিল। তিনি যেন আরও কি বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন। পাইপ নিভে গিয়েছিল। পুনরায় ঝেড়ে খুঁচিয়ে টিপে দেশলাই জ্বালতে হলো। হরিবল্লভ বললেন, কোন অফিস বললে তোমার? ইন্ডিয়ান আর্মি অফিস। বলে সে খুব জোরে জোরে পাইপ টানতে লাগলো। আগুন নিবু নিবু হয়ে এসেছিল। পাইপ এক অধর্ম। বহু চেষ্টায় ধোঁয়া বের করে বলল, এই হঠাৎ কন্ট্রোলারের অসুখ হয়ে পড়েছে। হরিবল্লভের চোখ কপালে উঠছিল। বললেন,
তুমি কি তবে ওই মালকাহি সাহেবের জায়গায় কন্ট্রোলার হয়ে এসেছো? ইয়া, তাই বটে। আবার পাইপে খুব জোরে জোরে টান দিতে হলো। হরিবল্লভ শুষ্ক কণ্ঠ সরস করবার চেষ্টা করতে করতে বললেন, ওই আমিও যে ওইখানে কাজ করি, অবশ্যই কেরানি মাত্র। তাই নাকি? আবার সেই অধর্মে মনোসংযোগ করতে হলো। বোধ করি অসাধ্য অধর্ম ভেবে পাইপটাকে পকেটে ভরে পরিতোষ সিগারেটের কৌটো বের করল। হরিবল্লভ ড্রাইভারকে পথটা বাতলে দিলেন। তারপর পরিতোষকে বললেন, তাহলে আমার বাড়িতে ওঠাটা কি? কথাটা শেষ করতে পারলেন না। পরিতোষ সিগারেট ধরিয়ে মুহূর্তখানেক ভেবে নিয়ে তাচ্ছিল্য ভরে বলল, তাতে আর হয়েছে কি? গাড়ি ফটকে ঢুকল। বেশ বাড়িখানি, বাগানটি আরও বেশ সাজানো গোছানো পরিপাটি। হরিবল্লভ মাইনাটা ভালোই পান এবং খরচ করতেও জানেন। অতিথি তা একদণ্ডেই বুঝলেন। চা ইত্যাদির দ্বারা অতিথি সেবার প্রথম পর্ব উদযাপিত হলে হরিবল্লভ মুখটা কাঁচুমাচু করে বললেন, তুমি বসে বিশ্রাম করো, কাগজ টাগজ দেখো, বাবা আমি স্নান করি গে। হ্যাঁ যান, বলে পরিতোষ পাইপ সংস্কারে মন দিল। হরিবল্লভ একটু ইতস্তত করে বললেন, তুমি কটায় বেরুবে? দেখি 1:30-2। আচ্ছা, তাহলে তুমি নিজে দেখে শুনে। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব আপনাকে ভাবতে হবে না, গুরুপত্নী আছেন তো, সে সব ঠিক হয়ে যাবে। গুরুপত্নী সেকালে তাকে খুব ভালোবাসতেন, আদর যত্ন করতেন। পরিতোষ তা ভোলেনি। তিনি যে এখনও কেন অন্তরালে রইলেন, পরিতোষ আশ্চর্য হয়ে যাচ্ছিল। হরিবল্লভ সংকোচটা ঝেড়ে ফেলে বললেন, মাধুরীর মা মারা গেছেন। পরিতোষ নিঃশব্দে ব্যথিত চোখ তুলে চেয়ে রইল। হরিবল্লভ স্বরটা একটু খাটো ও কুণ্ঠিত করে বললেন, এই বছর 2 পরে এই লখনৌ থাকতে আবার বিয়ে করেছি। ও আচ্ছা, সে হবেক্ষণ, আমি ঠিক ভাব করে নেব। হরিবল্লভ আর কিছু না বলে স্নান করতে চলে গেলেন। আহারাদি শেষ করে আপিসে বের হবার সময় দরজার কাছে দাঁড়িয়ে পড়া মুখস্থ করার মতো বললেন, তাহলে পরিতোষ বাবা নিজের বাড়ি মনে করে। আচ্ছা আচ্ছা, বলে পরিতোষ তাঁকে থামিয়ে দিল। হরিবল্লভের মুখটা বেশ প্রসন্ন নয় বলেই মনে হয়। কি জানি কারণটা কি, বোধহয় ছাত্র মনিব হয়ে মাথার উপর বসেছে এই মনে করেই মেজাজ অপ্রসন্ন হয়ে গিয়েছিল, অথবা বৃদ্ধ বয়সে দ্বার পরিগ্রহের বার্তাটা ছাত্রকে নিজের মুখে শোনাতে হওয়ায়। ঠিক করে কিছুই বলা যায় না। বহুদিনের পরিচিত নিকট আত্মীয়ের সঙ্গে যেভাবে লোকে কথা বলে, বেলা ঘরে ঢুকেই সেইভাবেই বলল, 12টা বাজে, স্নান করবেন না? পরিতোষ সলজ্জ হাসি মুখে দাঁড়িয়ে উঠে বলল, হ্যাঁ এই যে করি, নমস্কার। বেলা পূর্বে নমস্কার করেনি, ইচ্ছে করেই করেনি। সম্পর্কটা ঠিক নমস্কার করার মতো নয়। এখন অতীব সুন্দর ভঙ্গিমায় নমস্কার ফিরিয়ে দিয়ে বলল, আজ বেলা কিন্তু দেশি ভাত ডালি খেতে হবে, সব জোগাড় করে উঠতে পারিনি। আমি বিলিতি খাবার খাই? মাস্টারমশাই বুঝি এই কথা বলে গেছেন আপনাকে? বললেই বা দোষটা কি? ও বেলা সব ঠিক হয়ে যাবে। আরে মাস্টারমশাই জানেন না, ছেলেবেলা থেকে ডাল ভাত লুচি তরকারিতেও আমার অরুচি নেই। না থাকাই তো উচিত। বেলা একটা চেয়ারের পিঠে হাত রেখে দাঁড়িয়েছিল। পরিতোষ হেসে বলল, বসবেন না? না। বলে বেলা হাসল। আবার বলল, 12টা বাজলো, স্নান করে খেয়ে নিন, সারা রাত গাড়িতে। সেসব গা সওয়া আছে। বেলা বলল, বউটাও কোথায়? পরিতোষ হেসে মাথা নিচু করল। নিবন্ত পাইপটাকে ঝাড়তে ঝাড়তে মুখ তুলে চেয়ে সহাস্যে বলল, বই নেই তো টৌ। কেন? বলে ফেলেই বেলা থমকে গেল। বিয়োগ বার্তা হতেও তো পারে। মনে হলো প্রশ্ন করাটা ঠিক হয়নি। পরিতোষ হাসতে হাসতে বলল, আরে সময় পেলাম কই বিয়ে করবার। বেলা হাঁপ ছেড়ে বেঁচে গিয়ে হেসে বলল, অনেক সময় দরকার নাকি? কিন্তু কটার সময় খাওয়ার অভ্যেস? এই 1টা 1:30 নাগাদ লাঞ্চ খাই।
বেলা ঘড়ির পানে চেয়ে বলল, তার তো আর দেরি নেই, আমি রান্নাঘরে উদ্যোগ করি গে, স্নান করে নিন, আর দেরি করা নয়। বলে বেলা চলে গেল। পরিতোষ একটা মহা তৃপ্তির নিঃশ্বাস ফেলে ইংরেজি গানের একটা কলি গাইতে গাইতে বাথরুমে প্রবেশ করল। খেতে বসে পরিতোষ বলল, এই মনে হচ্ছে সবই নিজের হাতের রান্না। বেলা চুপ করে একটু হাসল। আরে এত কাণ্ড করলেন কখন? বেলা আবার হাসল। এ কথাটিও বলল না যে কাণ্ড কিছুই নয়। একটা লোকের জন্য এত কিছু করবার দরকার ছিল না, মিছে এত কষ্ট করা। বেলা বলল, একটি কেন, 10টি লোকের জন্য করতেও কষ্ট হয় না, তাও কি বলতে হবে? পরিতোষ মনে মনে বলল, না না, আর বলতে হবে না, কিছু দরকার নেই। এই যে বাঙালির সংসার, বাঙালির মেয়ে, এই একটি মেয়ের লজ্জারুণ মুখের পানে চেয়ে সমস্ত বাংলাদেশ ও সমস্ত বাঙালি মেয়ের মুখের প্রতিচ্ছবিটা সেই ঘরের মধ্যে প্রভাসিত হয়ে উঠল। পরিতোষ যখন বাথরুমের বাইরে এসে তোয়ালে দিয়ে হাত মুখ মুছছিল, বেলা বলল, পান খাও। কথাটা বলে ফেলেই হাসল। হেসে আবার বলল, বয়সে বোধ করি কিছু বড়ই হবে, তবু আপনি বলতে কেমন বাঁধো বাঁধো ঠেকছে। হ্যাঁ, তুমিই তো ভালো। ভালো হলেও ভালো, না হলেও ভালো, আমি ওই আপনি মশাই বলতে পারি না আর। পুনরায় সেই হাসি, সদ্য ফোটা গোলাপের হাসির মতো এই হাসিটা যেন ফুটেই থাকে। বলল, পান খাও তো? হ্যাঁ, খাই। তবে সেজে আনি। মিলিটারি সাহেব কি জানি পান খাবে কিনা, তাই সাজিনি। তুমি বসো। বিলাতে অনেকদিন ছিল, তাদের বংশটাও বিলাত ফেরতের, নিজেও পুরোদস্তুর সাহেব। কিন্তু পরস্ত্রী যত সুন্দরী এবং মধুর স্বভাবই হোক, মনে মনেও সেসব আলোচনা করবার প্রবৃত্তি, আগ্রহ অথবা অবসর পরিতোষের ছিল না। বেলা নিতান্ত অসুন্দর নয়, বরং যেমনটি হলে চোখে ভালো লাগে সে তাই, এবং ব্যবহারও অকুণ্ঠ ও মধুর। যত্নও যেমনটি করেছে, কে বলবে কয়েক ঘন্টা আগেও কেউ কাউকে চিনত না, নামটাও শোনেনি। যেন নিতান্তই আপন, একান্তই আত্মীয়, বহুদিনের বন্ধু, যেন খুবই অন্তরঙ্গতা। কিন্তু 2টোর সময় ধরাছুড়ো এঁটে ভাড়া করা মোটরে বসে পরিতোষ যখন অফিসে বের হলো, তখন তার মনে এই কথাগুলো সত্য সত্যই ছিল না। হয়তো লেখকের এই কথাগুলো গিলতে পাঠককে অনেকখানি চিবোতে হবে, আমতা আমতাও করতে হবে, কুঁত পাড়তে হতেও পারে। কিন্তু আমার কথা যে নিছক কষ্টকল্পনা নয়, পরে সপ্রমাণ হবে, এই বলে আমি এখন কথা বাড়াতে ইচ্ছে করলাম না। পাঠক চিন্তার লাগাম আলগা করে দিয়ে ঘোড়া ছোটাতে থাকুন, লেখক বাধা দিতে নারাজ। চার্জ নেওয়ার ব্যাপারটা কিছুই নয়, অন্তত বড় সাহেবদের পক্ষে। কেরানি ও আজ্ঞানুবর্তী ব্যক্তিবর্গের সন্ত্রস্ত ও সচকিত দৃষ্টির সামনে দিয়ে বুটের প্রচণ্ড শব্দ করতে করতে কামরায় ঢুকে চেয়ারে বসলেই কাজটা সম্পন্ন হয়ে যায়। তাই হলো, আপিসের লোক সন্তুষ্ট হয়নি। তাদের ধারণা বিলাতি সাহেবগুলো পাজি ও বদমায়েশ হয় বটে, কিন্তু বাঙালি সাহেবরা ওই সকল গুণে তাদেরও পিতামহ স্থানীয়। এই বাঙালি সাহেবটি পূর্বে যে সকল স্টেশনে ছিলেন, সেখানকার ইতিহাস কারো জানা না থাকলেও কল্পনাপ্রবণ কেরানিকুল একটা কঠোর ইতিহাস রচনা করেই ভয়ে ভয়ে মনে মনে বহুত বহুত সেলাম জানিয়ে কাগজে কলমে মন ও মাথা গুঁজে রইল। সাহেব যে হরিবল্লভের এককালের ছাত্র এবং আজ তাঁরই গৃহে অতিথি, এ খবর কেউ জানল না। হরিবল্লভ একথা জানিয়ে আত্মপ্রসাদ লাভের চেষ্টা করলেন না, সে বয়স তিনি অনেকদিন পার করে এসেছেন। সন্ধ্যার অনেক পরে সাহেব ফিরলেন। হরিবল্লভ রাশি রাশি সংবাদপত্রের মধ্যে মগ্ন ছিলেন। ত্রস্তে উঠে দাঁড়ালেন, কি যেন বলতেও গেলেন, সাহেব ভ্রুক্ষেপও করলেন না, সোজা ভেতরের দিকে চলে গেলেন। এ ঘরটা সকালে দেখেননি, অথচ খুব জোর আলো দেখে ভেতরে চাইতেই দেখলেন বেলা ডাইনিং টেবিল সাজাচ্ছে। একটিবার পরিতোষকে দেখে হেসে নিঃশব্দে কাজে মন দিল। টেবিল নতুন, টেবিল ক্লথ নতুন, কাঁটা চামচ ছুরি নতুন, ফুলদানি নতুন, ন্যাপকিন নতুন। পরিতোষ দেখছে আর হাসছে, তবে দুজনের মতো ব্যবস্থা দেখে সে খুশি হলো।
বেলা মুখ তুলে তাকে হাসতে দেখে বলল, অত হাসি হচ্ছে যে, উল্টে পাল্টে ফেলেছি নাকি? উল্টে ফেলেননি, ফেললেও দোষ হতো না, কিন্তু কেন এ অধর্ম? বেলা হাসল না, কিন্তু রাঙা হয়ে উঠে বলল, অধর্ম? তার মানে? মানে একদিনের জন্য এত হাঙ্গামা করার কোনো মানে হয় না। কষ্ট দেওয়ারও কোনো মানে হয় না, একদিনের জন্যই হোক আর 10 দিনের জন্যই হোক। আর একদিনই বা কেন? আমি যে শুনলাম মালকাই সাহেবের অসুখ খুব বাড়াবাড়ি চলেছে, বাংলো এখন পাওয়া যাবে না। না, তা পাওয়া যাবে না। তবে সে কদিন এইখানেই থাকতে হবে তো। পরিতোষ হেসে বলল, এই না, কাল সকালেই ডাকবাংলোয় যাব, ঠিক করেছি। ডাকবাংলোটা দেখেও এলুম। বেলা মনে ব্যথা পেল, মুখে তা অপ্রকাশ রইল না, কিন্তু পরিতোষ সেদিকে খেয়ালও করল না। বলল, সার্কিট হাউসটা পেলেই ভালো হতো, কিন্তু লাট সাহেব আসবেন বলে সেটা ভেঙে চুরে নতুন করে সারাচ্ছে, পাওয়া গেল না। ডাকবাংলোটা অবশ্যই ভালো নয়, কিন্তু বেলা কঠিন হবার চেষ্টা করে বলল, ভালো নয় কিন্তু থাকতে হবে, কথাটা তো এই। এবার তার কণ্ঠস্বরে ব্যথা গোপন ছিল না, কিন্তু মনস্তত্ত্বে উদাসীন ব্যক্তি সে পথ মারাল না। বলল, সেটা কেমন যেন দেখায় না, সকালেই তো মাস্টারমশাই ঢোক গিলছিলেন। কেন? বেলা আকাশ পাতাল পরিভ্রমণ করেও ঢোক গেলার হেতু নিরাকরণ করতে পারল না। তার স্বামী কৃপণ নন, সংসারও অসচ্ছল নয়, যথেষ্ট সচ্ছল, তবু তিনি ঢোক গিলেছেন। বেলা অবাক হয়ে গিয়েছিল। পরিতোষ বলল, আমি অবশ্যই ওর কথাটা গ্রাহ্যই করিনি, কিন্তু উনি মনে করেন অফিসারের উচিত নয় সাবঅর্ডিনেটের বাড়িতে থাকা। বেলা একটু একটু করে কথাগুলো বেশ করে বুঝে নিয়ে বলল, এই কথা? অফিসার বাড়ি যে এক জিনিস নয়, এটা কি তোমার মাস্টারমশাই জানেন না? কোথায় তোমার মাস্টারমশাইটি? দেখি একবার। দেখবার জন্য কোথাও যেতে হলো না। মাস্টারমশাই এসে হাফ প্যান্টের পকেটে কি যেন হাতড়াতে হাতড়াতে বললেন, এই লোকে লোকে কি বলবে, বুঝলে না? বেলার ধৈর্যচ্যুতি ঘটছিল। অতি কষ্টে উষ্মা দমন করতে করতে খানিক জোরের সঙ্গেই বলল, লোকেদেরও ডেকে এনে খাইয়ে দিও না একদিন, নতুন ডিনার সেট। হরিবল্লভ ঘরের সাজসজ্জা দেখেননি, এখন দেখে চমৎকৃত হয়ে গেলেন। লোকে কি বলবে, বুঝলে না, এগুলো তার মনে খুব স্পষ্ট ছিল না। তাদের দিশি ঘরকন্যায় বিলাত ফেরত সাহেবদের নানা অসুবিধার কথাটাই তার মনের মধ্যে খচখচ করছিল। এখন একেবারে বাংলাদেশের দক্ষিণ দিকের মলয় হাওয়া এসে মনটাকে জুড়িয়ে দিল। পতিব্রতা সুশীলা স্ত্রী বলে বেলাকে তিনি প্রাণের অধিক ভালোবাসতেন। লোকে বলে দ্বিতীয় পক্ষ মাত্রই এক জাতীয় জীব। বেলা যে তার মনের তলদেশ পর্যন্ত দেখতে পায়, এ জেনে সেই ভালোবাসাটাই আরও যে কতগুণ বেড়ে গেল তা মেপে নেবার জন্য তিনি আর সেখানে দাঁড়িয়ে রইলেন না বটে। একটা কথায় সব সাফ করে দিয়ে ঘরের বাইরে চলে গেলেন। বলে গেলেন, এই বাড়ির কর্তৃত্বটা আমার হাতে নয়, বুঝলে হে পরিতোষ, ও বিষয়ে কথা আমার না বলাই ভালো। বেলা হেসে পরিতোষকে বলল, এখন? পরিতোষ তেমনই হেসে বলল, আপনিই বলুন। যতদিন না তোমার নিজের কোয়ার্টার পাও, এইখানেই থাকবে। জজ যেমন ফাঁসির রায় উচ্চারণ করেই এজলাস ছেড়ে চলে যান, বেলাও সেই মতো চলে গেল। বলে গেল, ডিনার অ্যাট 8 তো? ঠিক আছে, তবে হিন্দু কেরানির বাড়ি, গংটং নেই, ঠিক 8টায় এসে বসো। বেলার বাবা পোস্টমাস্টার জেনারেল ছিলেন, কোনো আদব কায়দা তার অজানা নেই। পরিতোষ এ খবর না জানলেও মনে মনে অকপটে স্বীকার করল যে বাঙালির মেয়ের একটিমাত্র রূপ দেখেই যারা দেশ বিদেশের পানে চেয়ে চক্ষুর তৃষ্ণা মিটাতে ধাবিত হন, তারা হয় মূর্খ, না হয় অন্ধ, কিংবা একসঙ্গে দুটি। সকল দেশের সৌন্দর্যের, মাধুর্যের, মনোহারিত্বের সারাংশটুকু চয়ন করেই বিধাতা বঙ্গনারীর সৃষ্টি করেছেন। আজই প্রথম একটা অজানা ও অভাবিতপূর্ব অভাব ভেতরকার অনেকখানি স্থান জুড়ে স্বপ্নময় আবেশ জাগিয়ে তুলল। প্রথমে মনোহরলাল মিশ্র দেখেছিল, পরে তাদের আফিসের আর একজন কেরানিও দেখল।
মিসেস হরিবল্লভ তাদের নতুন বড় সাহেবের মোটরে চড়ে তাজ, দুর্গ, জুম্মা মসজিদ, ফতেপুর দেখে বেড়াচ্ছেন। সেদিন ছিল পূর্ণিমা। যদিও শীতের জ্যোৎস্না তেমন স্পষ্ট নয়, আনন্দদায়কও নয়, বর্ষার জ্যোৎস্নার মতোই অস্পষ্ট, তবুও জ্যোৎস্না। পরিতোষ বলল, আজ তাজ দেখতেই হবে। ঠিক দিনে আমার গাড়িও এসে গেছে, চলুন যাই। বেলা সানন্দে স্বীকার করল। হরিবল্লভ খবরের কাগজগুলো ফেলে দাঁড়িয়ে উঠে বললেন, আমার একটু যেন সর্দি ভাব হয়েছে ইত্যাদি। পরিতোষ বলল, তবে আর আপনার কাজ নেই গিয়ে। হরিবল্লভ ঘরের মধ্যেই নিশ্চিন্ত মনে খবরের কাগজ অধ্যয়নে রত হলেন। তাজমহলের বারান্দায় বেড়াতে বেড়াতে বেলা বলল, তাজে এলে আমার শাহজাহান বাদশার কথাই মনে পড়ে। কি ভালোই না বাস্তব বেচারা তার স্ত্রীটিকে। মরার পর ভালোবাসা যেন আরও বেড়েছিল, তাই মনে হয় না? হয়। পরিতোষ এই কথা বলে একটু চুপ করল, তারপর বলল, কিন্তু আরও একটা কথা মনে হয়। বেলা সপ্রশ্ন দৃষ্টি মেলে চেয়ে রইল। পরিতোষ বলল, সেকালের রাজারাজরা যত কীর্তি দেখি, আমার মনে হয় প্রজাহিত চেষ্টাটাই তাদের মধ্যে খুব বেশি পরিমাণে ছিল। কথাটা বেলা ঠিক বুঝল না। পরিতোষ তা বুঝিয়ে পুনরায় বলল, এই যে কীর্তিগুলি, এর মূলে দেশের শিল্পী, কারিগর, স্থপতি, মজুরদের আহার দেওয়ার চেষ্টাটাই ছিল বড়। যখনই দেশে অন্নাভাব হয়েছে, প্রজার অর্থকষ্ট হয়েছে, রাজারাজরা এমনই সব কাজ শুরু করে দিতেন। প্রজাও খেতে পেত, তাঁদের কীর্তিও গড়ে উঠত। বাংলাদেশের পাড়াগাঁয়েও শুনেছি জমিদাররা বড় বড় পুকুর, বাঁধ, মন্দির করতেন এই উদ্দেশ্য নিয়েই। অবশ্য তাই হওয়া উচিত, নইলে রাজা কেবলমাত্র রাজস্ব আদায় করে হাত গুটোলে প্রজারঞ্জন বা প্রজাপালন হয় না। সেকালের রাজারা সেটা ভালোই জানতেন। বেলা হেসে বলল, একালে? পরিতোষ হেসে বলল, বর্তমানের আলোচনা করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে। সে কাজ পরবর্তীকালের লোকের জন্য ছেড়ে দেওয়াই ভালো। বেলা খিলখিল করে হেসে উঠল, বলল, বুদ্ধিমান ছেলে, বুদ্ধির কথাই বলেছে। সরকারের নিমক খেতে হয়, নিমক হারামি করাটা অন্যায়, তাই না? পরিতোষ হাসল। মনোহরলাল এই দিনই দেখেছিল, কথাবার্তা শোনেনি, কেননা অনেক দূরে থাকতে হয়েছিল, কাছে আসবার সাহস হয়নি। দেখেছিল যে এদের গল্প শেষ আর হয় না। কথাটা সে পার্শ্ববর্তী কেরানি কৈলাসনাথ চৌবেকে বলেছিল। চৌবে চুপি চুপি হরিশ্চন্দ্র ভাটকে বলে। হরিশ ভাট বলে সে নিজেই মিসেস হরিবল্লভকে সাহেবের সঙ্গে ফতেপুর সিক্রিতে দেখেছে। কথাটা এই পর্যন্ত প্রসার লাভ করেছিল, তার অধিক দূর যায়নি। যেত না যদি না আপিসে ইত্যবসরে একটা কাণ্ড ঘটত। জয়মাধব সিংহ যমুনার ওপারের একটা গ্রাম থেকে আসত। সে পেনশন বিভাগের সুপারিনটেন্ডেন্ট ছিল। হঠাৎ একদিন খবর এলো প্লেগে জয়মাধবের মৃত্যু হয়েছে। তার ঠিক নিম্নস্থ কর্মচারী মনোহরলাল প্রমোশন পাবে এই সকলে জানত। ছোট সাহেব তার পক্ষে মস্ত নোট লিখলেন। মনোহরলালের সার্ভিস সিটে অনেক দাগ আছে, দু একবার তাকে দণ্ড দিতেও হয়েছে। এইসব লিখে শেষকালে কিন্তু সুপারিশ করলেন, তা হোক, লোকটা বুড়ো হয়েছে, বছরখানেক মাত্র চাকরির বাকি, ওকেই পদটা দেওয়া হোক। ছোট সাহেব খাঁটি ইংরেজ, মেজো সাহেবও তাই। মেজো সাহেব ঢেঁড়া সই এঁটে ফাইল বড় সাহেবের কাছে পাঠালেন। বড় সাহেব একটা ছোট সই দিলেই পারতেন এবং মিটেও যেত, কিন্তু সেটুকু দিলেন না। ছোট সাহেবকে সেলাম দিলেন। ছোট সাহেব বার কতকগুলো ফাইল বগলে সেলাম বাজালেন। পরে নিজের ঘরে ফিরে এসে হরিবল্লভকে ডেকে হাসি মুখে ফাইলটি অগ্রসর করে দিয়ে বললেন, আই কনগ্র্যাচুলেট ইউ হরিবল্লভ। বড় সাহেবের যুক্তিও অকাট্য, নির্দেশও ন্যায়সঙ্গত। যে লোকের সার্ভিস সিট নানা কলঙ্কে কলুষিত এবং নিতান্ত দয়াপরবশ গভর্নমেন্ট যাকে কর্মচ্যুত করেননি, তাকে পুরস্কৃত করার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রভিডেন্ট ফান্ড বিভাগের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হরিবল্লভই পরবর্তী যোগ্য ব্যক্তি, তাকেই পদোন্নতি দেওয়া সঙ্গত। বলা নিতান্তই বাহুল্য যে এই চূড়ান্ত সিদ্ধান্ত। হাইকোর্টের ওপরে মামলা চলে না। হরিবল্লভ
থ্যাংক ইউ স্যার বলে সস্থানে ফিরে আসতে আসতে দেখলেন অফিসের চেহারা কালো হয়ে উঠেছে। খুব ফর্সা লোকগুলির মুখেও কে যেন আলকাতরা মাখিয়ে দিয়েছে। দেওয়াল, চেয়ার টেবিল, ফ্যান, আরদালির মুখ সব অন্ধকার। একদল বলল, যেহেতু হরিবল্লভ বাঙালি এবং বড় সাহেবও তাই, অতএব এ আমাদের জানাই ছিল। কিন্তু কথাটা কি ঠিক? বাঙালি আর যার জন্যই কাঁদুক, বাঙালির জন্য কাঁদে না, অনুভবও করে না। ইংরেজ ইংরেজের জন্য ভাবে, মারোয়াড়ি মারোয়াড়ির দুঃখ বোঝে, পাঞ্জাবির কাছে পাঞ্জাবির আদর। কিন্তু বাঙালি বাঙালি ভোলা। বাঙালি বোঝে আমি ও আমার। মনোহরলালের দল বলল, আসল কারণ তাদের জানা আছে। ৩-৪ জন অর্থপূর্ণ হাস্য করল। কাষ্ঠ হাসি বটে, কিন্তু অর্থ সুগভীর। হরিবল্লভ পদোন্নতিটার আশাও করেননি। অপ্রত্যাশিতভাবে এসে পড়ায় খুশি হননি এও যেমন বলা যায় না, মনোহরলালের কথা ভেবে একটু দুঃখিত হননি এ কথাও তেমনি বলা যায় না। বড় সাহেব অবিচার বা অন্যায় করেছেন এ কথা বলা খুবই অন্যায়। তবুও কেমন যেন মনটা প্রসন্ন হচ্ছে না। হঠাৎ মনে হলো বড় সাহেব তার বাড়িতে না থেকে। বেলা বলল, ওই মনোহরলাল ছাড়া তোমার উপরে আর কেউ ছিল? না। তবে তুমি কেন এত? না তা না, তবে। ওই পর্যন্ত রয়ে গেল। রাত্রে খেতে বসে বেলা সহাস্যে বলল, আজ শুনলাম গুরুদক্ষিণা দেওয়া হয়েছে। পরিতোষ বুঝতে না পেরে চেয়ে রইল। বেলার মনে হলো পরিতোষ বুঝেছে সব, কিন্তু যেন বোঝেনি এই ভান করছে। বলল, গুরুদেবকে প্রমোশন দেওয়া হয়েছে, মাইনে বেড়েছে। ও তাই? উনি গুরু বলে পাননি, জয়মাধবের পরে উনিই যোগ্য ব্যক্তি, তাই পেয়েছেন। পরিতোষ আর কিছুই বলল না। যারা আফিসে কর্ম করে না তারা বুঝবে না যে এ কত বড় বিপর্যয় কাণ্ড। কয়েকদিন ধরে আবহাওয়াটা এমনই গুমোট হয়ে রইল, এরূপ স্থলে যা একান্ত স্বাভাবিক সেই খাওয়াবার কথাটাও কেউ তুলল না। অন্য অন্য সময় কি ধরপাকড়ি না হয়। আরও একটা কাণ্ড ঘটল। হরিবল্লভের স্থানকে পায় এ নিয়ে যখন চাপা আন্দোলন চলছিল, অকস্মাৎ বারুদের স্তূপে দেশলাই কাঠি নিক্ষিপ্ত হল। জানা গেল যে সদ্য এমএ পাশ করা এক আনকোরা মুসলমানকে ডেপুটি করা হয়েছে। এটা যদিও ছোট সাহেবই করেছেন, মেজ সাহেব ঢেঁড়াসহি এবং বড় সাহেব ধোবিমার্ক সংযুক্ত করে দিয়েছেন মাত্র। দোষটা যে বড় সাহেবেরই তাতেও কারও সন্দেহ রইল না। গভর্নমেন্ট আপিস, মিলিটারি বিভাগ, আপিসের ভেতরে জটলা করবার, দল পাকাবার, ঘোঁট করবার সুযোগের অভাব বটে। আপিসের বাইরে বাধা দেবার কেউ থাকে না। এরূপ একটি সম্মেলনে যে কটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হল, তা যেমন কুরুচিব্যঞ্জক তেমনই জঘন্য। বড় সাহেবের চাপরাশিকে খৈনি খাইয়ে পরিতুষ্ট করে হরিশ্চন্দ্র ভাটবাবু জেনেছিলেন যে বড় সাহেব আগ্রা আসা অবধি হরিবল্লভের গৃহে অবস্থিতি করছেন। মনোহরলাল প্রভৃতি যা দেখেছেন, হরিশ্চন্দ্রের সংবাদ তার সঙ্গে মিলিয়ে দেখা মাত্র সমস্তই একেবারে সুনির্মল হয়ে গেল। হরিবল্লভ প্রাচীন, তার দ্বিতীয় পক্ষ তরুণী এবং বড় সাহেব অকৃতদার। এমন ত্রজ্জস্পর্শ যে প্রলয় করতেও পারে সে বিষয়ে সকলে একমত। বাইরের কথা বাইরে থাকলেই ভালো হতো, কিন্তু থাকলো না, ভেতরেও এলো। হরিবল্লভও শুনলেন। তাঁরই একজন অনুগত কর্মচারী সংবাদটা তাঁকে সংক্ষেপে জানিয়ে দিল। কথাটা বাংলাদেশের পল্লীগ্রামে উঠলে বিস্ময়েরও হেতু ছিল না, দুঃখও হতো না। বাংলাদেশ থেকে বহু দূরে স্ত্রী স্বাধীনতা যেখানে অব্যাহত, স্ত্রী শিক্ষা যেখানে সুদূর বিস্তারিত, সেখানে এই নোংরা কথা শুনবার আশঙ্কা না করবারই কথা। বেলা সেই কথাই বলল। তোমাদের অফিসের লোকগুলোর উচিত হুগলি জেলার হাতিকান্দায় গিয়ে বাস করা। হরিবল্লভেরও সেই মত। নিজের বয়সের কথাটা বেলার মনে ছিল না। স্বামী প্রাচীন এবং সে নবীন, এও সে ভুলেছিল। মনে করিয়ে দেবার লোকও ছিল না, কারণও ঘটেনি। বহু আত্মীয় স্বজন, অতিথি অভ্যাগত এ বাড়িতে এসেছে, থেকেছে, চলে গেছে, তারাও মাথা ঘামায়নি, কেনই বা ঘামাবে। বেলা পরিতোষকে বলল, শুনেছ তোমার অফিসের বাবুদের কথা? ওইটুকু শুনেই পরিতোষ বলল, কুৎসা রটাচ্ছে নাকি?
বেলা কথা বলবার আগেই পরিতোষ হেসে বলল, আপনাকেও জড়িয়েছে বোধহয়। বেলা বলল, তোমার মাস্টারমশাই বুড়ো, তার দ্বিতীয় পক্ষ। পরিতোষ রোস্টটা কাটতে কাটতে বলল, হ্যাঁ সেই পুরনো কথা, অত্যন্ত হ্যাকনিড, ওতে আর নতুনত্ব নেই। বেলা হেসে বলল, কতকগুলো কথা আছে যা যত পুরনোই হোক চিরনতুন। তা যা বলেছেন, বলে মাংসখণ্ড মুখগহ্বরে প্রেরণ করল। চিবোতে চিবোতে বলল, তা গুরুজি গেলেন কোথায়? ভয় পাননি তো? ভয় পেয়েছেন কিনা বলতে পারি নে, তবে খোসামত করবার জন্য ঘুরঘুর করে বেড়াচ্ছেন। বলে বেলা হাসল। কেমন? মতলব করেছেন ভোজ দিতে হবে। পরিতোষ শ্বাসচর্যে বলল, বটে। বেলা হাসি চাপতে চাপতে বলল, মনোহরলালের বাড়ি গেছেন, কে কে খাবে তারই ফর্দ ধরতে। পরিতোষ ন্যাপকিনে মুখ মুছে জিজ্ঞাসা করল, আপনার মত আছে? ও মা, তা আবার নেই? ওইসব শুনেও? বেলা সে কথার জবাব না দিয়ে বলল, আমি শুধু বলেছি ও বড়দিন পর্যন্ত দেরি করা চলবে না বাপু। মালকাই তো বাংলো ছেড়ে দিয়েছে, বড় সাহেব কখন হুট বলতে চলে যাবেন তার ঠিক নেই। তিনি এই বাড়িতে থাকতে থাকতে আমি তাদের সকলকে খাওয়াতে চাই। বলে বেলা পুডিংয়ের ডিশটা পরিতোষের সামনে এগিয়ে দিল। বেশ বলেছেন, বলে পরিতোষ আহারে মন দিল। কথাটা স্পষ্ট করে ওঠেনি, নিষ্পত্তিটাও সুস্পষ্ট হয়নি, তাই পরদিনই আবার কথা উঠল। মালকাহি পরিত্যক্ত বাংলো সাফসুতরো হয়েছে, সাজানো গোছানো হয়েছে, এখন সাহেবকে উঠে যেতেই হয়। পরিতোষী কথাটা তুলেছিল, শুনে তার গুরুপত্নী আকাশ থেকে পড়ে বলল, সে কি, কালই তো বললুম বাবুদের খাওয়ানো দাওয়ানো হয়ে যাক, তখন একদিন। পরিতোষ বলল, তার তো 7-8 দিন দেরি এখনো। হলোই বা দেরি, জলে পড়ে নেই তো তুমি? না না, তার জন্যে নয়, বিস্তর জিনিসপত্র এসে পড়েছে কিনা। আগলাবার লোক নেই তোমার? না থাকে দুটো দারোয়ান এই কদিনের জন্য রেখে দিলেই পারো। পরিতোষ হেসে মাস্টারমশাইকে বলল, শুনছেন? মাস্টারমশাই অম্লান মুখে বলে দিলেন, ওই রোগ। বেলা হেসে রেগে ঝংকার দিয়ে বলে উঠল, রোগটা কি তাই শুনি? কেউ এলে ছাড়ি নেই তো? মাস্টারমশাই পরিতোষের উদ্দেশ্যে সহাস্যে বললেন, ওই দেশ থেকেই হোক আর যেখান থেকেই হোক, চেনা হোক আর অচেনা হোক, কেউ দুদিনের জন্যেও এলো, আজ দিন ভালো নয়, কাল সংক্রান্তি, পরশু মাস পয়লা, ডাইনের যোগী বাঁয়ে যোগিনী, তারপরের দিন 13 স্পর্শ, অশ্লেষা মগা, কালবেলা বারবেলা, তারা অশুদ্ধ, যাত্রা নাস্তি। হ্যাঁ, করি তো। তার হয়েছে কি? না হয় জুতো মোজাই পড়ি, ইংরেজি নভেল পড়ি, তাই বলে হিন্দু নই? পাঁজিপুঁথি সব মিথ্যে নাকি? ওসব না মানলে কি হয় জানো? ও ভারী আমার মাস্টারমশাই গো। মাস্টারমশাই হেসে বললেন, এই সেদিন হলো কি, লখনৌ থেকে আমার এক বন্ধুর খুড়শ্বশুরের ছেলে বউ এলো। তারা দেশ দেখতে বেরিয়েছে, তাদের একটিমাত্র ছোট ছেলে, তা উনি জেদ ধরলেন ছেলেটিকে এখানে রেখে যেতে হবে। কচি ছেলে, তাকে ছেড়ে মাই বা থাকে কেমন করে, আর ছেলেই বা থাকতে পারবে কেন? তা উনি কিন্তু একেবারে গোঁ ধরে বসলেন। গোঁ ধরবে না তো কি করবে? আমার মতো একলা থাকতে হতো তো বুঝতে। বাড়িতে না একটা জনমনীষী, না একটা ছেলে, না একটা। বলতে বলতেই তার চোখে জল এসে পড়ল এবং চোখের নিমেষে চায়ের বাটিটাটি ফেলে সে কোথায় অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ আর তাকে দেখা গেল না। ধর্ম অনেক রকমের, সেটা সকলেই জানেন। নারী ধর্ম, গার্হস্থ্য ধর্ম, সেবা ধর্ম, ব্রত ধর্ম, তীর্থ ধর্ম, এ সকল তো আছেই। উপরন্তু নারীর জন্য আর একটা ধর্মের কথা তার বুকের ভেতরের অনুশাসন গ্রন্থে লিখিত অথবা অলিখিত আছে, জানি না, কিন্তু তার প্রভাবও বড় অল্প নয়। সেটা যারই জন্য হোক না কেন, খানিকটা ত্যাগ ও কষ্ট স্বীকারের ধর্ম। এ না করতে পারলে নারীর জীবনটা যেন ফাঁকা থেকে যায়।
দরকারি অদরকারি যত উপকরণ দিয়ে ভরাবার চেষ্টা হোক না কেন, ফাঁকটা ফাঁকই থাকে, বোঝে না। বেলা যে মুহূর্তে বুঝল আর কারো জন্য কোনো কাজ করবার নেই, কাউকে তুষ্ট করবার জন্য এতটুকু পরিশ্রম করবার নেই, যত্ন একাগ্রতা ব্যয় করতে হবে না, অলস মধ্যাহ্নটা একেবারে বিস্বাদ বিবর্ণ হয়ে গেল। তার স্বামীর প্রয়োজন অতীব অল্প, নেই বললেই হয়। শুধু প্রয়োজনীয় অল্প নয়, প্রয়োজনাতিরিক্ত সেবা যত্ন নিতে তার আগ্রহ এত কম যে সেসব দিয়ে তাকে সন্তুষ্ট করবার আশা আরও কম। তাই সে যখন আগের মতো বিছানায় শুয়ে, অফিস ঘরের চেয়ারে বসে, রাস্তার ধারে জানলায় দাঁড়িয়ে কোনো মতে আপনাকে কোনো কাজে লাগাতে পারল না, তখন বিগত কদিনের কর্মব্যস্ততা মনে করে তার চক্ষুপল্লব কেবলই ভিজে উঠতে লাগল। কোনো অতিরিক্ত কাজের ভার কেউই তাকে দেয়নি, বরঞ্চ কাজ যতটুকু সেটুকু করবার লোকের অভাবও সংসারে ছিল না। তবু সে সবটাই তার অজ্ঞাতসারে তার নিজের হাতে টেনে নিয়ে কয়েকটা দিন অবিশ্রান্ত পরিশ্রম করেছে, এবং তার প্রত্যেকটি কাজ উদ্দিষ্ট ব্যক্তিকে তৃপ্তি দিয়েছে, এ ভাবতে আরও বেশি করে চোখে জল এসে পড়ছে। অতিথি অব্যাগতের জন্য ততখানি করবার দরকারও ছিল না, না করলে কি অতিথির কি হোতার দোষ ধরবারও কিছু ছিল না। তবু তার অন্তরের ভিতরকার কর্মপরায়ণ পরিশ্রমী নারী ধর্মটা অনেকদিন পর যেন তাকে ঠেলা দিয়ে কাজের সমুদ্রের মাঝখানে নামিয়ে দিয়েছিল। কুমারী বয়সে যখন তার পিতা জীবিত ছিলেন, সেই বালিকা বয়সেও এই নারীটির পরিচয় সর্বদাই মিলত। তারপর নারী যেন কোথায় বিদেশ যাত্রা করেছিল, এ তল্লাটেই ছিল না। হঠাৎ যেদিন স্বামীর এককালের সেই ছাত্রটি এসে আতিথ্য গ্রহণ করল, সেই দিন সেই সঙ্গে সেই প্রবাসী নারীটিও সেই মুহূর্তে এসে দাঁড়াল। পরিতোষ সুশ্রী, মিষ্টভাষী, শৌখিন ও সুরুচিসম্পন্ন যুবক, তদুপরি সে ধনবান এবং সাহেবী ভাবাপন্ন। তাদের ক্ষুদ্র সংসার ও পরিতোষের তুলনায় সঙ্গতি স্বল্প। বেলার পক্ষে অতিথিকে তুষ্ট করবার চেষ্টা যত দুরাশাই হোক, নারী তদ্দণ্ডেই নারীত্ব পুঞ্জীভূত করে উঠে বসল। পরাজয়ের চিন্তাটাকেও মনের মধ্যে উঁকি মারতে দিল না। আজ যখন সে চলে গেছে, তখন পূর্বাপর চিন্তা করে সুগভীর সন্তোষের সঙ্গে গর্ব অনুভব করতেও পারছে যে তার সর্বচেষ্টা জয়শ্রী মণ্ডিত হয়েছে। কিন্তু এই জয়ের চিন্তাটাই যে এত বড় দুঃখের, এত করুণ আর অবিশ্রান্ত চোখের জলের এত বড় একটা উৎস, সে কথা কে জানত। শুধু চোখের জলের সঙ্গে সংগ্রাম করেই দিবাবসান হলো, এবং সন্ধ্যার সময় স্বামী ফিরলে কফি প্রস্তুত করতে করতে স্বামীর মুখ থেকে কোনো একটা বিশেষ খবর শোনবার জন্য উন্মুখ আগ্রহে চেয়ে রইল কেন, তার কোনো হদিশ সে নিজেও পেল না। হরিবল্লভ অভ্যাস মতো রাশিকৃত খবরের কাগজের সংবাদ শিরোনামগুলি পড়ে যেতে লাগলেন, এবং পড়া শেষ করে পোশাক বদলাবার জন্য যখন কক্ষান্তরে গমনোদ্যোগ করলেন, তখন হঠাৎ যেন প্রশ্নটা মনে পড়ে গেল, এবং আর এক মুহূর্ত বিলম্ব সয় না এমনভাবে প্রশ্ন করে ফেলল, সাহেবের সঙ্গে দেখা হলো? বলে মুখখানা যতটা সম্ভব হাসি হাসি করে স্বামীর পানে চাইল। হরিবল্লভ বললেন, না, আজ আর দেখা হয়নি। তিনি এই কথা বলে চলে গেলেন। কিন্তু এই খবরটা শোনামাত্র কেন যে বেলা কেঁদে ফেলল, সে নিজেও তা বুঝল না। কিন্তু তারই লজ্জায় জড়সড় হয়ে চোখ মুছতে মুছতে ছাদে পালিয়ে গেল। পরিতোষ তার বাংলোয় চলে গেছে, তা যাক, কিন্তু আশ্চর্য এই যে তারপর কতদিন কেটে গেল, একদিন একটি বারের জন্য এ পথ মারাবার কথা তার মনেও হলো না। বেলা প্রতিদিনই মনে করত রাত্রে ডিনারের পর বেড়াতে বের হলে নিশ্চয়ই একবার আসবে, কিন্তু প্রতিদিনই তার অনুমান মিথ্যা হয়ে যেত। অফিসে মাস্টারমশাইকে ঘরে ডেকে পাঠিয়ে খবর নেওয়ার আদব কায়দায় যত বাধাই থাক, কোনো না কোনো ছলেও কি তা করা যায় না। সমস্যা যখন কোনো মতেই ভঞ্জন হলো না, তখন একদিন সে হরিবল্লভকে বলল, আজ বলে এসো, রাত্রে এখানে খাবে। বাপরে, আপিসে সে কি হয়? তবে বাড়িতে গিয়ে বলে এসো। না না, কোনো কথা আমি শুনতে চাই না। কতদিন সে খায়নি তা জানো? হরিবল্লভ হেসে বললেন, খায়নি মানে? প্রায় উপবেশন করছে সে খবর তো শুনিনি। বেলার চোখে জল এসে পড়ছিল।
সামলে নিয়ে বলল, আমার বাড়িতে 1 মাসের ওপর খাইনি, তার খবর রাখো। হরিবল্লভ বললেন, আজ আর কখন যাব, কাল সকালে গিয়ে বলে আসবো যাতে কাল এখানে খায়। আচ্ছা। বলে বেলা নিজের কাজে চলে গেল। পরদিন সকালে উঠেই সে ডাইনিং টেবিল সাজাচ্ছে দেখে হরিবল্লভের মনে পড়ল সাহেবের বাংলোয় না গেলে আর চলে না। কিন্তু বাংলোয় দেখা করার যা বিড়ম্বনা! স্লিপে নাম পাঠিয়ে আধ ঘন্টা বসে থাকার পর সেলাম এলে হরিবল্লভ দেখা করলেন। বিলম্বের জন্য সাহেব ঈষৎ দুঃখ প্রকাশ করলেন। হরিবল্লভ নিমন্ত্রণের কথাটা বললেন। সাহেব বললেন, ও আজ আমি যে জেমসের নিমন্ত্রণ নিয়ে ফেলেছি। আচ্ছা, তবে কাল? কাল আচ্ছা দেখি। বলে সাহেব এনগেজমেন্ট বুক খুলে হেসে বললেন, এই কাল রায়বাহাদুর গিরিধরলালের ওখানে যাব। গিরিধরলালকে তো আপনি জানেন, এক্সাইজ কমিশনার। সাহেব বই বন্ধ করলেন। ডাইনিং টেবিলের শয্যার কথা মনে জলজল করছিল। হরিবল্লভ বললেন, পরশু হয় না? সাহেব নোটবুক টানলেন, কিন্তু না খুলে কক্ষ বিলম্বিত দিনপঞ্জির দিকে চেয়ে বললেন, পরশু 11ই তো। ও ট্যুরে যাচ্ছি, 16ই ফিরব। বলে থামলেন। একটু পরে বললেন, এই ফিরে এসে আমি খবর দেব, কেমন? হরিবল্লভ অগত্যা বললেন, আচ্ছা তাই হবে। বেলা আগুন হয়ে উঠল। বলল, তা আমি জানি নে, আমার সব জোগাড় জাগাড় হয়ে গেছে, আর উনি বলছেন ইত্যাদি ইত্যাদি। বাস্তবিক জোগাড় জাগাড় কিছুই হয়নি। জোগাড় করতে কতটুকু সময় বা লাগে? আসল কথা, তার মন যে সমস্ত প্রস্তুত করে আদর যত্নে খাওয়াতে টেবিলের একান্তে বসে গিয়েছিল, সে ছাড়া এই কথা কে বুঝবে? দিচ্ছি সব টান মেরে ফেলে। বলে বেলা ত্রস্তপদে অন্যত্র চলে গেল। হরিবল্লভ তার চোখের কোণে জল দেখেছিলেন। তাঁরও মনের ভেতরে এতটা বাড়াবাড়ি না হোক, মনটাও ভালো ছিল না। না করা ছাড়া সাহেবের অন্য উপায় ছিল না, কথা সত্য। কিন্তু তাঁদের স্বনির্বন্ধ অনুরোধের এমন কঠোর ও অনির্দিষ্টকালের জন্য প্রত্যাখ্যানও হরিবল্লভ ভেবে উঠতে পারেননি। অফিসে বের হচ্ছেন, বেলা বলল, তোমার একটা চাপরাশি পাঠিয়ে দিও তো একবার। আচ্ছা দেবো। বলে হরিবল্লভ টাঙায় উঠলেন। গল্পের এতখানি পড়েও যারা হরিবল্লভকে ঠিক বুঝে উঠতে পারেননি, তাদের জন্যই এ কথাটা বলা দরকার হয়ে পড়ছে যে ফাইল, পেসিট, মাস্টার রোল প্রভৃতির ভেতরে নিমেষে মগ্ন হয়ে হরিবল্লভ চাপরাশি পাঠাবার কথাটা ভুলতে বিলম্ব করলেন না, এবং দিনান্তে ফাইলের বোঝা নামিয়ে যখন গৃহদ্বারে পৌঁছে দুটি অগ্নিগোলক সদৃশ্য দৃষ্টির সম্মুখীন হওয়া মাত্র বিস্মৃত কথাটা স্মৃত হল, তখন জিভ কেটে ওই যা বলে মাথাটা চুলকোতেও তার বাঁধল না। প্রত্যুত্তরে ওপক্ষ কোনো জবাব দিল না বটে, কিন্তু চোখের জল আর কিছুতেই গোপন রইল না। কিন্তু পরের দিন হরিবল্লভ যা করলেন তা একেবারেই অমার্জনীয়। আপিসে আসতেই তাঁর চাপরাশি নিবেদন করল বড় সাহেব 2 বার সেলাম পাঠিয়েছেন, ছোট সাহেবও 1 বার। হরিবল্লভ প্রথমটা ঘড়ির দিকে চাইলেন। যথাসময়ে এসেছেন বুঝে মনটা কতকটা হালকা হলো। কতক হালকা হলো, কিন্তু সম্পূর্ণ নয়। একে তো বড় সাহেব তাকে কখনো ডাকেন না, মেজু সাহেব ও ছোট সাহেবের নিচে না নামতেই তাঁরা অভ্যস্ত, তাই দুবার ডেকেছেন। হরিবল্লভ অত্যন্ত চিন্তিতভাবে বড় সাহেবের কামরার সম্মুখীন হয়ে শুনলেন মেজু সাহেব আছেন। অপেক্ষা করে থাকতে হলো। মেজু সাহেব বের হলে তিনি ঢুকলেন। বড় সাহেব খুব ব্যস্ত। বাঁহাতে একখানা চিঠি পকেট থেকে বের করে প্যাডের ওপর রেখে বললেন, এইটি বাড়িতে পাঠিয়ে দিন, গিরিধারদের ডিনারটা পিছিয়েই দিলাম। বড় সাহেব যেমন লিখছিলেন লিখতে লাগলেন। হরিবল্লভ গুড মর্নিং স্যার বলে বের হতেই ছোট সাহেবের চাপরাশি ধরল। 2 মাসের হিসাবে দুটো মস্ত ভুল ধরা পড়েছে। হিসাব বিভাগ কড়া ভাষায় কৈফিয়ত চেয়েছে শুনে হরিবল্লভের মাথা ঘুরতে লাগল। ছোট সাহেব তা বুঝলেন, মৃদু হেসে বললেন, হরিবল্লভ, ভুলটা তোমার সময় নয়, পুয়োর জয়মাধবের সময়ের। তোমার ভয় নাই।
হরিবল্লভ কড়া মন্তব্যটা পাঠ করলেন, সেটা খুবই কড়া বটে। ছোট সাহেব বললেন, ওই হিসাবটা আগাগোড়া পরীক্ষা করাও, ও নোটের জবাব আমি তৈয়ার করিতেছি। হরিবল্লভ স্বস্থানে এসে কর্মচারীদের ডেকে পরীক্ষার ভার দিলেন এবং পাছে ঠিকমতো পরীক্ষা না হয় তাদের তাঁর টেবিল ঘিরে বসে তখনই কাজ শুরু করিয়ে দিলেন। এককালে ছাত্রেরা মাস্টারমশাইকে ঘিরে বসে যেমনভাবে পড়া বুঝে নিত, আজ এই বৃদ্ধ বয়সে কেরানিকুল তাঁকে বেষ্টন করে উচ্চৈস্বরে 2-1-কে 2, 2-2 4 করে অফিস জমিয়ে ফেলল। কিন্তু সেই চিঠিখানা পকেটেই রয়ে গেল। ভুলটার উৎপত্তি ধরা পড়ল না, মনটা খারাপ থেকে গেল। সন্ধ্যার পর বাড়ি এসে বাইরের ঘরে বসে কফি খেলেন। চাপরাশি কতকগুলো খাতা রেখে গিয়েছিল, খুলে হিসাবের মধ্যে ডুবে গেলেন। 8টা বেজেছে কি বাজেনি, মোটরের খুব জোর হর্নের শব্দে চকিত হয়ে মুখ তুলতেই দেখলেন বড় সাহেব। খাতাগুলো সরিয়ে ফেলে বাইরে আস্তে আস্তে যা শুনলেন তার সম্পূর্ণ অর্থ গ্রহণ করতে পারলেন না। তবে এটুকু বোঝা গেল যে এখানে শীঘ্র আহার সম্পন্ন করে তাকে ফিরতে হবে। বড় সাহেব একেবারে ভেতরের দিকে প্রস্থান করলেন। হরিবল্লভ মাথা চুলকালেন, এদিক ওদিক চাইলেন, বাড়ির ভেতরের দিকে এক পা অগ্রসর হলেন, পুনশ্চ থামলেন এবং অন্ধকারে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে ফিরে এসে সেই ঘরেই বসলেন। মোটরের হর্ন বেলাও শুনেছিল এবং বারান্দায় জুতোর জোর শব্দ শুনে শয়নকক্ষ থেকে অনিচ্ছা সত্ত্বেও উঁকি মেরেই অবাক হয়ে গেল। পরিতোষ বলল, রেডি? বেলা হাঁ করে চেয়ে রইল। পরিতোষ বলল, ও দেরি আছে বুঝি? তাহলে আমি এখন যাই, ফিরে এসে খাবো কেমন? 10টা 10:15 হবে, একটু দেরিও হতে পারে, কষ্ট হবে না? বেলা যেন আর সামলাতে পারছিল না, বলল, তুমি কি এখানে? পরিতোষ বলল, কেন, আমার চিঠি পাননি? চিঠি কই না, কখন পাঠিয়েছ? জিজ্ঞাসা করুন কখন। বলে সে ফিরতে উদ্যত হলো। আবার হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বলল, এই মাস্টারমশাইয়ের কাণ্ড আমি জানি, তা আসবো না? বেলা দাঁত দিয়ে সজোরে অধর দংশন করে দাঁড়িয়েছিল, বলল, যত রাত হোক এসে খাবে, আমি বসে থাকবো। হ্যাঁ আচ্ছা, বলে পরিতোষ তেমনই শব্দ করে চলে গেল। বেলা কয়েক মিনিট সেইখানেই দাঁড়িয়ে রইল। আজ সমস্ত দিন তার চোখ দিয়ে জল পড়েছে, বুকের ভেতর কেবলই হু হু করেছে। সেবাপরায়ণা নারী ও স্নেহাতুরা মাতা, রহস্যপরায়ণা সাথী, এই সকলের সংঘর্ষে আজ সারাদিন সে কী কষ্টই না পেয়েছে। সকালে বাসার বামুন ঠাকুরকে দিয়ে লিখে পাঠায় যে আজ রাত্রে পরিতোষকে খেতেই হবে, কোনো ওজর আপত্তি শোনবার ইচ্ছা তার নেই। বামুন ঠাকুর এমনই বুদ্ধিমান যে সাহেব গোসলখানায় শুনে চিঠি ফেলে চলে এসেছে। একটু অপেক্ষা কর, জবাবটা নে, তা নয়। হিন্দুস্তানি খোট্টাগুলোর যদি একটুও বুদ্ধিশুদ্ধি থাকে। তারপর ভাবল, পরিতোষের তো চাপরাশি আর্দালি দারোয়ানের অভাব নেই, নিশ্চয়ই খবর পাঠিয়ে দেবে। বিকাল পর্যন্ত কোনো খবরই এলো না। তখন বিশ্বের বিতৃষ্ণা নিয়ে সে শয্যায় শুয়ে পড়েছিল। এখন আর চোখের জল ছিল না, তৎপরিবর্তে শুধু ওই বিতৃষ্ণাটাই বাড়ছিল। বাইরের ঘরে এসে দেখল একখানা খাম হাতে করে হরিবল্লভ দাঁড়িয়ে আছেন। বোধ করি এই দিকেই আসছিলেন। মাঝে মাঝে হরিবল্লভের মাথাটা বড়ই চুলকোয়, কে জানে খুশকি অথবা মরা মাসে সেটা ভরে উঠেছে কিনা। বেলা ব্যাপারটা সবই বুঝল, কিছু বলল না, চিঠিখানা কেড়ে নিয়ে পালিয়ে গেল। ভুল সংশোধনের কোনো চেষ্টা হরিবল্লভ করলেন না। বোধ করি কি করে কি করতে হয় তাও জানা ছিল না। তাই সেই খাতাগুলোয় চোখ ও মন গুঁজে দিয়ে সেইখানেই বসে রইলেন। হিসাবের ভুল বের করাই উদ্দেশ্য, কিন্তু দেখতে লাগলেন প্রত্যেক পাতায় গণ্ডায় গণ্ডায় ভুল। কাজেই কিছুক্ষণ পরে ভেতরে যেতে হলো। বেলা রান্নাঘরে, 2টো উনুন, 2টো স্টোভ, একটা ইলেকট্রিক হিটার জেলে তাকে দেখামাত্র বলে উঠল, তোমার খাবার তো সময় হয়েছে, ঠাকুর দিয়ে দিক, কি বলো? হরিবল্লভ মহাপরিত্রাণ পেয়ে বলে ফেললেন, হ্যাঁ তা দিক, আমার আবার রাত হলে, হ্যাঁ জানো তো। খুব জানি,
তুমি বসো গে, ঠাকুর যাচ্ছে। আমি কিন্তু যেতে পারবো না। মন দিয়ে চেয়ে টেয়ে নিয়ে খেও, বুঝলে? ভুল টুল করে বসো না যেন। বলে বিলোল কটাক্ষে হরিবল্লভের খুশকি ভরা মাথাটাকে ঘুরিয়ে দিয়ে ডেকচি প্যান ঘটাঘট করতে লাগল। লাট সাহেবের আসবার কথা ছিল, হঠাৎ সংবাদ বের হলো ট্যুর ক্যান্সেলড। এই দিকটায় প্লেগ দেখা দিচ্ছিল। প্লেগ আগে যমুনার ওপারে ছিল। যমুনায় জল কম, গরু ছাগলও হেঁটে যায়। প্লেগও কখন টুক করে নদী পার হয়ে এদিকে এসে পড়েছে। চারিদিক থেকেই খবর আসছে টপাটপ ইঁদুর মরছে, আর লোকও টুপটুপ করে জ্বরে পড়ছে, গাল গলা ফেঁপে উঠছে। ইঁদুরদের প্রদর্শিত পথে তারাও সরে পড়ছে। এমন অবস্থায় লাট সাহেবকে আনা যায় না। তাঁর জীবনের দাম অনেক বেশি। 3-4 কোটি লোকের জীবনের দাম এক করলেও তার কাছেও পৌঁছয় না। শহরে অনেকগুলি তোরণ প্রস্তুত হয়েছিল, সেগুলোর লতাপাতাগুলো শুকোতে লাগলো। সার্কিট হাউসের সম্মুখে যে প্যান্ডেল হয়েছিল তার বাঁশগুলো ডাক্তারখানার মরার হাড়ের মতো খাড়া রইল। মধ্যস্থলে তক্তপোষ জড়ো করে যে উচ্চ মঞ্চ নির্মিত হয়েছিল, ব্যর্থ প্রণয়িনীর শয্যার মতো সেইখানে পড়ে পড়ে যেন দীর্ঘশ্বাস ফেলতে লাগল। মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট বোর্ড, আঞ্জুমান ইত্যাদি এবং প্রভৃতিদের মানপত্র ছাপার বিলের টাকার জন্য ছাপাখানার মালিকেরা দেহের মাংসে কামড় ধরাবার উপক্রম করল। তাদের বোধহয় এরূপ ধারণা হয়েছিল যে লাট সাহেব যেমন ওদের হতাশ করেছেন, ওরা তাদের তেমনই নিরাশ করবার চেষ্টায় আছে। তাই সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা তাগাদা পাঠাচ্ছিল। বড় শহরে যদি সংবাদপত্র না থাকে তবে সব খবর সবসময় যে পাওয়া যায় না, গেলেও সঠিক সংবাদ না হয়ে অতিরঞ্জিত সংবাদই পাওয়া যায়, তা সকলেই জানেন। নিত্য খবর পাওয়া যাচ্ছে অমুকগঞ্জে আজ 30টা, অমুক মহল্লায় আজ 20টা মরেছে, আর শখানেক শুষছে। সংবাদ সত্য বা মিথ্যা যাচাই করে প্যানিক হয় না, বরং যাচাই করা হলেই প্যানিক থাকে না। কিন্তু এরকম সময়ে যাচাই করার কথাটা কারো মনেই আসে না। শহর থেকে লোক যে দলে দলে পলায়ন করছে, যে যে পথে পারে পালাচ্ছে, তা সর্বদাই চোখে দেখা যাচ্ছে। ট্রেনগুলো যেন আর সামাল দিয়ে উঠতে পারছে না। বাসগুলোর তো মহোৎসব লেগে গেছে। জয়মাধব কিছুদিন আগে গিয়েছিলেন। হরিবল্লভদের আপিসের ডিসপ্যাচার কান্তিলাল শনিবার আপিস করে গিয়ে সোমবারে আর এলেন না। খবর পাওয়া গেল আর আসবেন না, অন্য কোনো জগতের আপিসে চাকরি মিলেছে। বুধবার থেকে হরিবল্লভ কামাই, অ্যাবসেন্ট উইদাউট নোটিশ। সরকারি অফিসে, অন্য অফিসেও বটে, এ গুরুতর অপরাধ। মনোহরলাল হাজিরা বইতে লাল কালিতে গুটি 5-6 মূল্যবান শব্দ লিখে ছোট সাহেবের কামরায় পাঠিয়ে দিলেন। ভরসা ছিল সাহেব যথাকর্তব্য নির্দেশ করবেন। ছোট সাহেবটা কিন্তু গাড়ল, লিখেছে অসুস্থ নয় তো। বৃহস্পতিবারও হরিবল্লভ অনুপস্থিত, শুক্রবারেও তাই। ছোট সাহেব মুসলমান ডেপুটিকে ডেকে বললেন, তোমরা কেউ খবর লাও না কেন? শনিবারে চাপরাশি এসে জানালো, উনকে মেম সাহেব কো উহি হুয়া। এই উহিটা যে কি তা বুঝতে কারো বিলম্ব হলো না। মনোহরলালের কথা জানি না, অন্য বাবুরা পরামর্শ করে ঠিক করলেন আপিসের পর তাঁরা খবর নিতে যাবেন। আর যাই হোক, হরিবল্লভ চমৎকার লোক। আর সেদিন তাঁর স্ত্রী কত রকম রান্নাই না রেঁধেছিলেন। সমস্ত পরিবেশন নিজে করেছিলেন। শুধু কি তাই, প্রত্যেককে বারবার জিজ্ঞাসা করে, পিড়াপিড়ি চাপাচাপি করে কি খাওয়ানোটাই খাইয়েছিলেন। অনেকেরই পরদিন অনাহার বা অর্ধাহার হয়েছিল। বাঙালির মেয়েদের ওই একটা মস্ত দোষ, খাওয়াতে বড্ড জেদাজেদি করে। আপিসের ছুটির সময় দেখা গেল মনোহরলালও তাঁদের সঙ্গী হয়েছেন। মনোহরলালের একজন রাজনৈতিক চেলা তাকে বুঝিয়ে দিয়েছিল, সবাই যাচ্ছে, আপনি না গেলে মানে দাঁড়াবে যে আপনি হরিবল্লভকে হিংসা করেন। আপিসের লোকে এই মন্ত্রীটিকে শকুনি আখ্যা দিয়েছিল। মনোহরলাল তার বড়ই বাধ্য। হরিবল্লভ চোখের জল মুছতে মুছতে বাইরে এসে বললেন, ভাই, তোমরা কেউ জানো কি এই বড় সাহেব ট্যুর থেকে ফিরেছেন কি না? ও এর মুখের দিকে চাইতে লাগলো। আদার ব্যাপারী জাহাজের খবর রাখে না। হরিবল্লভ আকুল কণ্ঠে বললেন,
ভাই, একজন যদি একটিবার যাও, উনি একবার দেখতে চাইছেন, কিছু বলবেন বোধ হয়, সময়ও হয়ে এসেছে। বলতে বলতে তার গলা ভেঙে গেল। মুসলমান ভদ্রলোকটি বললেন, হ্যাঁ আমি যাচ্ছি। আচ্ছা তোমরা বসো ভাই, বলে হরিবল্লভ ভেতরে চলে গেলেন। বাস্তবিক সময় হয়ে এসেছিল। সে সময়কার সে ঘরের দৃশ্য বর্ণনা করবার বাসনা আমার নেই, থাকলেও চিত্রিত করতে পারতাম না। দুটি বিদেশি নার্স দুদিক থেকে দুটি অক্সিজেনের চোঙা রোগীর দুপাশ থেকে ধরে আছে। রোগীর পক্ষে তাও অসহ্য। হাত দুটি আস্তে আস্তে নেড়ে সেগুলো সরাতে নির্দেশ দিচ্ছে। ডাক্তার গম্ভীর মুখে ওদিকে চেয়ারে বসে ঘাড় নাড়ছেন। হরিবল্লভ বেলার একখানা হাত ধরে নীরবে অশ্রু বর্ষণ করছেন। বাইরের ঘরে আপিসের বন্ধুরা বসে আছেন। মনোহরলাল কি একটা কথা বলে প্রাণহীন শব্দহীন স্তব্ধ সভায় প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। অত্যন্ত ঘৃণায় প্রায় সকলেই তাঁর সান্নিধ্য থেকে সরে বসেছেন। হরিবল্লভ আর একবার বাইরে এসে বললেন, কেউ কি গেছে? আলম সাহেব তখনই গেছেন শুনে হরিবল্লভ আবার ভেতরে প্রবেশ করলেন। বেলা ঘরটা ভালো করে দেখে নিয়ে বলল, পরিতোষ আসেনি? তার দুটি চোখ দিয়ে দুটি ধারা নেমে এলো। হরিবল্লভ কোঁচার খুঁট দিয়ে ধারা মুছিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ খবর পাঠিয়েছি বেলা। পাঠিয়েছ? বলে বেলা চোখ মুদল, কিন্তু অশ্রুর ধারা শেষ হয় না। হরিবল্লভ যতই মুছে দেন আবার গড়ায়। ডাক্তার বাক্স খুলে ইঞ্জেকশনের ব্যবস্থা করবার উদ্যোগ করছিলেন। বেলা চোখ চেয়ে হরিবল্লভকে বলল, লক্ষ্মীটি বারণ করো, আর এসব না। হরিবল্লভ কি যেন বলতে গেলেন। বেলা দুটি হাত তুলে বলল, ওসব আর না, শুধু তোমার পায়ের ধুলো আমার মাথায় একটু দাও। হরিবল্লভ শিশুর মতো কেঁদে উঠলেন। ডাক্তারদের শাস্ত্রে বোধ করি এই কথা লেখা আছে যে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ আশা ছাড়বে না, আর ফুঁড়তেও কসুর করবে না। তিনি অগ্রসর হয়ে আসতেই বেলা স্বামীর হাতটা টেনে নিয়ে আকুল কণ্ঠে বলল, তোমার পায়ে পড়ি, আর ফুটতে দিও না। হরিবল্লভ ডাক্তারকে নিষেধ করলেন। বেলা তাঁর হাতখানা বুকের উপর চেপে ধরে বলল, পা দুটি একবার তোলো না গো। হরিবল্লভ কাঁদতে কাঁদতে পা তুললেন। যা সকল বাঙালি মেয়ে করে, করবার প্রবল বাসনা আমরণ পোষণ করে, বেলা তাই করল। তারপর দোরের পানে চেয়ে বলল, সে বুঝি আর এলো না। বাইরে একসঙ্গে অনেকগুলো জুতোর শব্দ শোনা গেল, এবং একটা শব্দ এই ঘরের কাছে এসেই বাইরে থেমে গেল। পরিতোষ জুতোটা বাইরে খুলে রেখে ঘরে ঢুকল। হরিবল্লভ বেলার মুখের কাছে উপুর হয়ে পড়ে বললেন, বেলা বেলা, দেখো দেখো, এই একটিবার চাও, পরিতোষ এসেছে। বেলা চাইল। চোখ মেলতে বড় কষ্ট, তবু মেলল। মুখখানি প্রসন্ন হল। ডান হাতটি অধরষ্টের ওপর রেখে অতি কষ্টে বলল, তুমি দিও। পরিতোষ এসেই বেলার পায়ের কাছে বসে পড়েছিল, নিঃশব্দে চেয়ে রইল। বেলার মুখে হাসির মৃদু একটি রেখা ফুটে উঠল। বলল, বুঝতে পারলে না? নিঃসন্তান মরার বড় দুঃখ। ছেলের যেটা বড় কাজ তুমি করো, মুখে আমার। কথাটা শেষ হলো না। পরিতোষ তার পায়ের উপর মাথা ঠেকিয়ে চোখ মুছতে লাগল। আর 3 ঘন্টা পরে বেলার জীবনাবসান হল। পরদিন আপিসের লোক সবিস্ময়ে দেখল হরিবল্লভের পায়ে জুতো আছে, কিন্তু বড় সাহেবের পা খালি। হরিবল্লভ শান্তভাবে কাজ করতে লাগলেন। বড় সাহেব 8 ঘন্টা পরেই চলে গেলেন। মনোহরলাল এর টিকাভাষ্য করতে উদ্যত হয়েছিলেন। তার সেই পরম অনুগত বাধ্য শকুনি ঝঙ্কার দিয়ে বলল, আরে এখন থামুন মশাই, ইতরমিন অনেক সময় পাবেন।